তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে ৩০ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর চীনের নিষেধাজ্ঞা। তাইপে ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি বেইজিংয়ের। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প। জানুয়ারি থেকে চুক্তির দ্বিতীয় ধাপে যেতে চায় ওয়াশিংটন। নেতানিয়াহুর আপত্তি বাধা বলছে গণমাধ্যম। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া। ব্যাংকক নমপেনের যৌথ বিবৃতি। দুপক্ষের সংঘাতে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি, বাস্তুচ্যুত প্রায় 10 লাখ। সীমান্তে টানা 20 দিনের সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চুক্তি অনুযায়ী ব্যাংকক নমপেনকে সব ধরনের অস্ত্র ব্যবহার, সামরিক অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে। দুই দেশের সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 2 দেশের 10 লাখ মানুষ। চলতি বছর জুলাইয়ে প্রথম দফা সংঘাতে জড়ায় থাইল্যান্ড কম্বোডিয়া। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে চলতি মাসে শান্তি চুক্তি লঙ্ঘন করে ফের সংঘাতে জড়ায় ব্যাংকক নমপেন। অবশেষে 20 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হচ্ছে। কয়েক দফা আলোচনা শেষে স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি চুক্তি করে থাইল্যান্ড কম্বোডিয়া। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে সীমান্তের সব এলাকায় এই অস্ত্রবিরতি কার্যকর হবে। নতুন শান্তি চুক্তি অনুযায়ী থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সব ধরনের অস্ত্র ব্যবহার, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া সমঝোতা অনুযায়ী কোনো উস্কানিমূলক গোলাবর্ষণ, সেনা মোতায়েন করা যাবে না। বর্তমানে সেনারা যেখানে অবস্থান করছে সেখানেই থাকতে হবে। গেল 8 ডিসেম্বর নতুন করে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন উভয় দিকের প্রায় 10 লাখ বাসিন্দা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা অভিযানে 5 জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়, 25 ডিসেম্বর প্রদেশটির কোহলু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানায়, এলাকায় সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে স্যানিটাইজেশন অপারেশন চালানো হয়েছে। পাকিস্তানের মাটিতে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাস নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিগগিরই গাজার অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়, এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা 2 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আইডিএফ এর দাবি, তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। জাপানের গানামা প্রদেশে এক্সপ্রেসওয়েতে 50টির বেশি যানবাহনের সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 26 জন আহত হয়েছেন। সংঘর্ষের পরেই একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে টোকিও থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে মিনাকামি শহরের কানেৎসু এক্সপ্রেসওয়েতে 2টি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়।
এতে টোকিওর ৭৭ বছর বয়সী এক নারী নিহত হন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তুষারপাতের সতর্কতার মধ্যে নিউ ইয়ারের ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো রাস্তা আটকে দিলে পেছন থেকে আসা গাড়িগুলো পিচ্ছিল সড়কে ব্রেক করতে না পেরে একের পর এক ধাক্কা খায়। দুর্ঘটনার এক প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে, এতে ডজন খানেক যানবাহন পুড়ে যায়। প্রায় 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং কিয়েভের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা। জেলেনস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় 90% সম্পন্ন, শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেলেনস্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন। কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নর জানান, হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তাদের দাবি, স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কোয়ারা অঙ্গরাজ্যের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের তথ্য নেই বলে দাবি করেছে নাইজেরিয়া সরকার। দেশটির তথ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার সোকোটো অঙ্গরাজ্যের বাউনি অরণ্যে আইএস সংশ্লিষ্ট 2 ক্যাম্প লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সাহেল অঞ্চল থেকে অনুপ্রবেশকারী বিদেশি জঙ্গিদের লক্ষ্য করে MQ-9 রিপার ড্রোন ব্যবহার করে 16টি নির্ভুল অস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। ওয়াশিংটনকে অভিযান পরিচালনার অনুমোদন দেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। দীর্ঘদিন ধরে বিদেশি আইএস সদস্যদের উপস্থিতি নাইজেরিয়ার নিরাপত্তা হুমকি আরও জটিল করে তুলছে বলে দাবি করছে দেশটির সরকার। বড়দিনে শিশুদের সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা বিনিময় করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নোরেড এর সান্তা ট্রেকার ব্যবহার করে সান্টার যাত্রা দেখার বিষয়েও জানান তারা। একই দিনে প্লাম বিচের মার আলাগোতে এক বিশেষ ডিনার অনুষ্ঠানেরও আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা সংস্থা নোরেডের 70তম সান্তা ট্রেকার এবারও শিশুদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। ট্রাম্প দম্পতি বিভিন্ন শহরের শিশুদের ফোনের উত্তর দেন কখন সান্তা পৌঁছাবেন, তার কাছে কি উপহার চাইবে। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও শিশুদের সঙ্গে আলাপ করেন। শিশুদের কৌতূহল ও আনন্দে ফোন সংলাপ চলতে থাকে। কখন সান্তা পৌঁছাবে এমন সব প্রশ্নে প্রেসিডেন্ট উত্তরও দেন। 4 বছর বয়সী এক শিশুকে ট্রাম্প মজার ছলে বলেন, সান্তা সবার জন্য ভালো, তাদের দেশে হানিকর সান্তা ঢুকতে দেয়া হয় না। সান্তা একজন খুবই ভালো মানুষ। আমরা নিশ্চিত করেছি কোনো খারাপ সান্তা আমাদের দেশে ঢুকে পড়ছে না। এটা ভালো সান্তা, তোমাদের ভালোবাসে যেমনটা আমি তোমাদের ভালোবাসি। একই দিনের প্লাম বিচের মার আলাগোতে ট্রাম্প এক প্রাইভেট ডিনারও আয়োজন করেন। অতিথিদের সঙ্গে বসে খাবার পরিবেশনের সময় ট্রাম্প ও মেলানিয়া শিশুদের সঙ্গে ফোনে কথা বলার অভিজ্ঞতাও শেয়ার করেন।
ট্রাম্প প্রশাসন বড়দিন উদযাপনকে একটি প্রাণবন্ত পরিবারের সঙ্গে মিলিত হওয়ার এবং আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার মতো অনুষ্ঠানের রূপ দিয়েছে ইন্টারেক্টিভ কল ও ডিনারের মাধ্যমে। ভারতের কয়েকটি রাজ্যে খ্রিস্টানদের বড়দিন উৎসবে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব হামলায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো জড়িত বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্লোগান দিয়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছে একদল যুবক। বড়দিনে ভারতের আসাম, ছত্তিশগড়, মধ্য ও উত্তরপ্রদেশ ও কেরালা সহ বিভিন্ন জায়গায় এমন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ অবস্থায় এ ঘটনায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে হুঁশিয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 3 জন মারা গেছেন। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রবল বর্ষণে বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়ক পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 6 কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। সেন্ট্রাল ভ্যালি, ফুথিল ও পার্বত্য এলাকা জুড়ে শুক্রবার বিকেল পর্যন্ত ফ্লাড ওয়াচ জারি রয়েছে।